আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। মাহিন্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ ৫ জন কবি, পঞ্চপাণ্ডব যারা পরিচিত, তাদের মধ্যে অন্যতম কবি জীবনানন্দ দাশকে নিয়ে কিছু নোট আকারে পড়ব। ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা অথবা যেকোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় এটা খুবই কাজে দিবে। অনেক বিষয় থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসবে। তো চলুন আমরা পড়া শুরু করে দেই। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চপাণ্ডবের প্রথম কবি জীবনানন্দ দাশ। ইনশাআল্লাহ আমরা ৫টা ক্লাসে ৫ জন কবি সম্পর্কে আমরা শেষ করব। তো জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সাল। আমরা জানি যে ১৮৯৯ সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল। তো ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সাল বরিশালের বিক্রমপুরে গাঁওপাড়া হচ্ছে তার আদি নিবাস। তিনি মৃত্যুবরণ করেছিলেন ২২শে অক্টোবর ১৯৫৪ সাল। তো আমরা বলতে পারি আনুমানিক ৫৫ বছর বয়সে তিনি মারা গেছেন ট্রাম দুর্ঘটনায়। তো আমরা জন্মসালগুলো এভাবেই মনে রাখবো। ১৮১৯ সাল কাজী নজরুলের সাথে মিল আছে ১৭ ফেব্রুয়ারি। তবে মৃত্যুবরণের সালটা আমরা সবসময় মনে রাখবো কোন কবি কত বছর জীবিত ছিলেন। যে আমাদের কাজী জীবনানন্দ দাশ ৫৫ বছরের মতো 55 ইয়ার্স তাই তিনি জীবিত ছিলেন। তার ডাকনাম হচ্ছে মিলু। তো তার ডাকনাম যে মিলু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখে রাখবেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, আসে। তারপর তার মা কুসুম কুমারী দাস একজন বিখ্যাত কবি। আমরা কুসুম কুমারী দাসকে নিয়েও ক্লাস বানাবো, ক্লাস করবো ইনশাআল্লাহ, তখন আমরা তার সম্পর্কে বিস্তারিত জানবো। জীবনানন্দ দাশকে চিত্রময় কবিতা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের যে কবিতাগুলো লিখেছেন সেগুলোকে চিত্ররূপময় কবিতা বলেছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন। তার উপর গবেষণা করেন ক্লিন্টন বি সিলি। তাহলে আমরা এই ৩টা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন। তার উপর গবেষণা করেছেন ক্লিন্টন বি সিলি। এটা পরীক্ষা আসে, পড়ে নেবেন। রূপসী বাংলার ও ধূসরতার কবিও তাকে বলা হয়। তাহলে আমরা জীবনানন্দ দাশকে কি কবি বলা হয় এটা শিখে নিব। রূপসী বাংলার কবি বলা হয়, ধূসরতার কবি বলা হয়, নির্জনতম কবি বলা হয়। বুদ্ধদেব বসু তাকে এটা বলেছেন, তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলা হয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। সকলে কবি নন, কেউ কবি, তার বিখ্যাত উক্তি। এটা জেনে নেবেন। এটা জীবনানন্দ দাশ বলেছেন, সকলে কবি নয়, কেউ কবি। রূপসী বাংলা ও বেলা কালবেলা কাব্য দুটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তাহলে তার যে বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা, সেটা তার মৃত্যুর পর প্রকাশ। সেই দিন এই মাঠ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ। আমরা যে একটা গুরুত্বপূর্ণ কবিতা, এটা রূপসী বাংলায় এটা আসতে পারে যে এটা কোন কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে সেই দিন এই মাঠ কবিতাটি রূপসী বাংলা গ্রন্থের অন্তর্ভুক্ত। সুচেতনা কবিতাটি বনলতা সেন কাব্যের অন্তর্ভুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নেবেন। মাল্যবান সুতীর্থ কল্যাণী তার উপন্যাস। তার ৩টা উপন্যাস গুরুত্বপূর্ণ। মাল্যবান, সুতীর্থ, কল্যাণী। একমাত্র প্রবন্ধ কবিতার কথা। তিনি একটা মাত্র প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে কবিতার কথা। তাহলে আমরা তার সেই দিন এই মাঠ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের জানতে পারলাম। সুচেতনা বনলতা সেন কাব্যগ্রন্থের, সেটাও জানতে পারলাম। তার ৩টে উপন্যাসের নাম মাল্যবান, সুতীর্থ, কল্যাণী, এটা আমরা জানতে পারলাম। তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। তাহলে আসতে পারে যে নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ অথবা উপন্যাস, এগুলো আমরা জেনে নিব। সমাচার দর্পণ, দিগদর্শন, ফ্রেন্ড অফ ফ্রেন্ডস ইন্ডিয়া পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন জীবনানন্দ দাশ। ৩টা পত্রিকার প্রধান উদ্যোক্তা তিনি ছিলেন। বর্ষা আবাহন তার প্রথম কবিতা। তাহলে জীবনানন্দ দাশের কবিতা তাহলে আমরা জানতে পারলাম মাল্যবান, সতীর্থ, কল্যাণী তার উপন্যাস, একমাত্র প্রবন্ধগ্রন্থ কবিতার কথা। সমাচার দর্পণ, দিগদর্শন, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন জীবনানন্দ দাশ। বর্ষা আবাহন হচ্ছে তার প্রথম কবিতা, 1919 সালে প্রকাশ পেয়েছিল। তাহলে বর্ষা আবাহন প্রথম কবিতা 1919 সালে, এটা একটু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন। তাহলে কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন? সাহিত্য বিভাগের দৈনিক স্বরাজ। তার কিছু গুরুত্বপূর্ণ কবিতা আমরা কাউকে ভালোবেসেছিলাম, আবার আসিব ফিরে, সুচেতনা, কেমন বৃষ্টি ঝড়ে, উত্তর প্রবেশ,
শীত রাত, এগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কবিতা। এই পর্যায়ে আমরা জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো গল্প আকারে শিখব। এই গল্পটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। আশা করি গল্পটা মুখস্থ করলে আপনাদের জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো মনে থাকবে। যেমন জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। তাহলে আমরা একটা গল্প ভালো করে বুঝে নেবেন। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ধূসর পাণ্ডুলিপি। কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র বনলতা সেন। তাহলে এখানে শ্রেষ্ঠ কবিতা ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, তিনটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম কি, প্রথম লাইনে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র বনলতা সেন। যতদিন এই মহাপৃথিবীর নীল আকাশ থেকে 7টি তারা ঝরা পালকের মতো ঝরে পড়বে না। কি বললাম? যতদিন এই মহাপৃথিবীর নীল আকাশ থেকে 7টি তারা ঝরা পালকের মতো ঝরে পড়বে না, ততদিন রূপসী বাংলার মানুষ বেলা অবেলা কালবেলায় তাকে স্মরণ করবে। মাত্র 2টা লাইন ভালো করে মুখস্থ করে নেবেন। তাহলে আমরা দ্বিতীয় লাইনে দেখছি, যতদিন মহাপৃথিবী, তার একটা কাব্যগ্রন্থ নীল আকাশ, ঝরা পালক, আর 7টি তারা বলতে 7টি তারা তিমির। এই 7টি তারা ঝরা পালকের মতো ঝরে পড়বে না, ততদিন রূপসী বাংলার মানুষ বেলা অবেলা কালবেলায় তাকে স্মরণ করবে। এই যে আমাদের আন্ডারলাইন করা যে শব্দ কবিতার নাম, কাব্যগ্রন্থের নামগুলো আছে, সেগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। সবাইকে ধন্যবাদ। ভালো করে বুঝে নেবেন, মুখস্থ এইটুকু যদি আপনি জানতে পারেন, সামান্য এই যে কয়েকটা নোট দিলাম, ইনশাল্লাহ জীবনানন্দ দাশ সম্পর্কে এটাই অনেক বেশি। তারপরও আপনারা যদি কেউ আরও বেশি বিস্তারিত জানতে চান, যে কোনো একটা ভালো দেখে বই পড়ে নেবেন। আশা করি ভালো প্রিপারেশন হবে। ধন্যবাদ সকলকে। মাইন্ডস একাডেমির পক্ষ থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের সাথে, শুভাকাঙ্ক্ষীদের সাথে। আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।